বা কেঁচো সার, এটা দিয়ে আমরা পূর্বের উর্বরতা ফিরে আনতে পারি মাটি। আমাদের আগে যে উর্বর মাটি ছিল, এই উর্বর মাটিটা আমরা পুনরায় নিয়ে আসতে পারবো যদি আমরা কেঁচো সার বা কম্পোস্ট সার বা জৈব সার বা গোবর সার, যে ভাষাতেই বলেন না কেন, এইগুলো যদি আপনি ব্যবহার করেন। বলা হয়ে থাকে যে 3 বছর পর পর ব্যবহার করলে পরের 3 বছর কোনো ইউরিয়া টিএসপি লাগবে না, যদি পর পর 3 বছর আপনি এই জৈব সার ব্যবহার করেন। এখন জৈব সার এবং কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট, ইংরেজিতে, বাংলায় কেঁচো সার। আমি কি বুঝাইতে পারছি যে কেঁচো সারের উপকারিতাটা কি এবং আমাদের এটা কেন দরকার? আপনি মাঠ পর্যায়ে যদি না করেন তাহলে কোনো অসুবিধা নাই। অসুবিধাটা হচ্ছে আপনার পরবর্তী প্রজন্ম এসে আপনি যে ফসলটা ফলাইছেন ওই মাটিতে, এটা আসে করতে পারবে না। অর্থাৎ আমরা 50 বছর পরে চিন্তা করি যে আজকে থেকে 20-30 বছর পরে গিয়ে আমাদের এই পরিবেশটা কি হবে, সেই চিন্তা যদি এখন করি, মাটির উর্বরতা ঠিক থাকবে, আমরা নিরাপদ খাবার পাবো। তখন আমরা বলতে পারবো যে আমরা এখন নিরাপদ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছি। আপনার প্লেটে যে খাবারটা আসে, শাকসবজি থেকে শুরু করে আমরা চালের মধ্যেও কীটনাশকের উপাদান পেয়েছি, তার মানে এটা তো নিরাপদ না। লিভার, কিডনি, ফুসফুস এবং ক্যান্সারাস রোগীর 90% কৃষক। এর আরেকটা কারণ হচ্ছে কীটনাশক ব্যবহার করার সময় আমরা প্রোটেক্টিভ মেজারমেন্ট নিই না, যার কারণে বাতাসে হোক বা যে করেই হোক, আমাদের গায়ের ভিতর দিয়েই হোক, আর ছিপি যখন মুখ দিয়ে খুলি এভাবেই হোক বা হাত দিয়ে মিশানোই হোক, যেভাবেই হোক আমাদের শরীরের মধ্যে এটা প্রবেশ করছে, বা খাদ্যের ভেতর দিয়ে হোক। কিছুদিন আগে প্রথম আলো থেকে একটা নিউজ দেখছিলাম যে ভারী ধাতুর 90% সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে লাল শাকে, অথচ লাল শাককে আমরা সব থেকে বেশি পুষ্টিকর খাবার মনে করি। কেন এটা হয়েছে? আমাদের কারণে। বেগুন যখন ট্রাকের উপরে উঠায় বা উঠে বাজারজাত করে, ঢাকামুখী করে, তখন ওই বস্তার উপরে স্প্রে করে যেন বেগুনের পোকা বাইরে বের হয়ে না আসে। তাইলে এই যে আমাদের একটা ইন্টারভাল থাকে যে আপনি এই কীটনাশকটা ব্যবহার করলে এই 10 দিন পর্যন্ত এই সবজি বাজারজাত করতে পারবেন না, বা 5 দিন পর্যন্ত এই সবজি খেতে পারবেন না। অথচ শশা, বেগুন, শশা বিশেষ করে যা আমরা কাঁচা খাই, এটা তো রান্না করে না, খুবই ভয়ঙ্কর ফসল হয়ে গেছে এখন বর্তমানে। আর বেগুনের কথা তো বললামই না, 50 থেকে 60 বার পর্যন্ত স্প্রে করে প্রতি মাসে বেগুন। তাহলে এটা আমরা ওই স্প্রে করে সকালে বিকালে বাজার, এগুলি থেকে আমরা ব্যাক আসতে চাচ্ছি। অতিমাত্রায় ইউরিয়া, টিএসপি, এমওপি মাটিতে দেওয়ার ফলে মাটির টক্সিসিটি বেড়ে যায়, মানে মাটি বিষাক্ত হয়ে যায়। মাটি বিষাক্ত হয়ে গেলে ওই ইউরিয়া গাছের গোড়া পর্যন্ত নিয়ে আসার জন্য মাটিতে কিছু ছোট ছোট ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। ব্যাকটেরিয়া মানে হচ্ছে মাটির ছোট পোকা। এটা আপনি খালি চোখে দেখবেন না, যা গাছের গোড়ায় গাছকে খাবার উপযোগী করে নিয়ে আসে ওই খাবারটা। ইউরিয়া কি গাছ খা করে খায়? গাছকে খাবার উপযোগী করে কে? ওই মাটির ছোট ছোট ব্যাকটেরিয়া বা ছোট পোকা। মাটির এই ছোট পোকা তখনই মারা যায় যখন মাটিতে অতিমাত্রায় আপনি সার ব্যবহার করেন। আর এই পোকাকে বাঁচায় রাখতে হলে জৈব সারের বিকল্প নাই, একেবারেই নাই। আর জৈব সারের বিকল্প যদি হিসেবে আপনি ইউরিয়া, টিএসপি কন্টিনিউয়াস জমিতে ব্যবহার করেন, আপনার জমির উর্বরতা নষ্ট হবে। এটা প্রুভড, আমরা দেখছি বিভিন্ন জায়গাতে, এবং ওই মাটি পরীক্ষা করে দেখছি জৈব উপাদানের কোনো বালাই নাই। এখন আসি ভার্মি কম্পোস্টে। নিশ্চয়ই আমি দেখলাম যে এখানে আপনারা সমবায় সমিতি ব্যবস্থাপনা সংক্রান্ত এবং আপনারা দুগ্ধ ঘাটতি সমবায় কার্যক্রমের সম্প্রসারণ প্রকল্প এইটার আওতায়, অর্থাৎ আপনাদের সবারই কম বেশি গরু আছে। গরু থেকে উন্নত দেশগুলো কি করে? তারা প্রতিটা জিনিস ইউটিলাইজ করে। তারা আবর্জনা, রাস্তায় কোনো আবর্জনা নাই, ওই আবর্জনাকেও তারা একটা প্রোডাক্টিভ কিছু তৈরি করে ফেলে। অথচ আমরা গোবর, এত বড় একটা প্রোডাক্টিভ একটা ম্যাটেরিয়াল, সেটাকে আমরা ফেলে দিই যে কোনো জায়গা থেকে, পরিবেশ দূষিত হয়। কিছুক্ষণ আগে বললেন যে
এখান থেকে মিথেন গ্যাস তৈরি হয় যা গ্রিন হাউস ইফেক্টের জন্য যায়। তাপমাত্রা বেড়ে যাচ্ছে পরিবেশের, এখন আমরা 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও আছি, কিছুদিন পরে সেটা 50-এ যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। এর কারণ কিন্তু নিজেরাই আমরা পরিবেশটাকে নষ্ট করতেছি। অথচ উন্নত বিশ্বে পরিণত হওয়ার জন্য আমরা নাগরিকদের প্রথম সচেতন হতে হবে, এবং এই সচেতনতা কার্যক্রমের একটা অংশ হচ্ছে গোবরকে ভার্মি কম্পোস্টে রূপান্তরিত করে জমির উর্বরতা বৃদ্ধি করা। এখন ভার্মি কম্পোস্ট কিভাবে করব, প্রণালীটা একটু বলি নাকি, যে বিস্তারিত একটু প্রণালীটা আলোচনা করে আমি শেষ করে দেব, বেশি টাইম নিব না। ওকে ওকে, সময় ঠিক আছে, না ঠিক আছে, ঠিক আছে বলতে পারেন। প্রথমে ভার্মি কম্পোস্ট আমরা কিছু প্রদর্শনীর মাধ্যমে দিয়েছিলাম কিছু কৃষককে। আমি জানি না এখানে মল্লিকপুর ইউনিয়ন থেকে কেউ আছেন কিনা। এই এখন এটা একটু বন্ধ রাখো, লেখা একটু বন্ধ, একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, একটু বন্ধ। পদ্মবিলা থেকে কেউ আসছেন কিনা? এই দুই জায়গাটাতে আমি বাণিজ্যিকভাবে বিপুল পরিমাণে ভার্মি কম্পোস্ট উৎপাদন দেখছি। মল্লিকপুর, ওনার নাম জনাব আবুল হাসান, পার মল্লিকপুর ওনার বাসা, এবং পদ্মবিলা নামটা মনে করতে পারতেছি না। উনি আমাদের কাছ থেকে প্রথম কিছুই জানে না ভার্মি কম্পোস্টে এসে, এখন উনি নিজেই বাণিজ্যিকভাবে ব্যাপক উৎপাদন করে, আমরাই ওনাদের কাছ থেকে কিনে। প্রণালীটা হচ্ছে, আপনি এটা যে কোনো ধরনের কেঁচো দ্বারা এটা সম্ভব না। প্রচলিত কম্পোস্ট বা গোবরের সাথে এর পার্থক্য হচ্ছে, ভার্মি কম্পোস্টে 70 থেকে 80% বেশি পুষ্টি উপাদান, গাছের জন্য যে পুষ্টি উপাদান সেটা বেশি থাকে। কেন থাকে? এখানে কেঁচো দ্বারা ওই কম্পোস্টগুলোকে খাওয়ানো হয়। এই কেঁচো যে কোনো ধরনের কেঁচো না, এটা বিশেষ শ্রেণীর কেঁচো, ইংরেজিতে আইসেনিয়া ফিটিডা বলে। এটা মনে রাখার প্রয়োজন নাই, তবে যে কোনো জায়গাতে গেলে বা আমাদের ওই যে বললাম পার মল্লিকপুর বা পদ্মবিলাতে গেলে ওনারাই এখন কেঁচো সাপ্লাই করছে, যদিও ওনারা আনছিল যশোর থেকে। তো এই কেঁচোগুলো বিশেষ শ্রেণীর কেঁচো, যারা একটু খাবারের বেলায় রাগ খুশি স্বভাবের, প্রচুর পরিমাণে খায়, যে কোনো ধরনের প্রতিকূল অবস্থায় টিকে থাকতে পারে, এবং এদের সবথেকে বড় শত্রু হচ্ছে উই পোকা, তেলা পোকা, অতিমাত্রায় রোদ, পিঁপড়া। এগুলি এরা সহ্য করতে পারে না, এই কেঁচোগুলির কার্যকারিতা নষ্ট করে দেয়। অর্থাৎ ভার্মি কম্পোস্ট তৈরি করতে হলে আমাকে এমন একটা জায়গা সিলেকশন করতে হবে যেই জায়গাটা উঁচু, অর্থাৎ পানি জমবে না, ছায়াযুক্ত, বেশি রোদ পড়বে না সেই জায়গায়। ঠিক আছে, উঁচু ছায়াযুক্ত স্থানে আপনি ভার্মি কম্পোস্টের জায়গা নির্ধারণ করবেন। নিচু জায়গা হলে ভার্মি কম্পোস্টের প্রয়োজন নাই, নষ্ট হবে, এফোর্ট শুধু শুধু দেওয়া হবে। এখন প্রথমত আপনি একটা চৌবাচ্চা তৈরি করবেন। চৌবাচ্চা বুঝেন? চারপাশে দেয়াল দিয়ে একটা চৌবাচ্চা তৈরি করবেন, অথবা রিং তৈরি করবেন। রিং এর নিচে প্রথমে বালি দিয়ে ভরাট করবেন। কি দিয়ে ভরাট করবেন? বালু, বা প্রথমে ইটের সুরকি, পাথরের টুকরা, এগুলা দিয়ে এর উপর বালি দিবেন। বালি দেওয়ার কাজ হচ্ছে যাতে পানি কোনো রকম দাঁড়াতে না পারে সেখানে। তো উপর থেকে যদি কোনো রকম পানি চুইয়েও পড়ে, নিচ থেকে যেন সেটা বের হয়ে যায়। চৌবাচ্চাতে একটা পানি বের হওয়ার রাস্তা থাকবে, কারণ সেই নিচে কিন্তু পানি জমলে পুরাটাই নষ্ট হবে। ভার্মি কম্পোস্ট একটু সেনসিটিভ তৈরি করা, তবে একবার কেউ যদি সফল হয়ে যান তার জন্য খুবই সহজ। এজন্য আমি সতর্কতা সহ বিষয়গুলি বলতেছি, যে এটা এই প্রথম কি করবেন, ইটের সুরকি বা পাথরের টুকরা দিয়ে নিচটা কি করবেন, তার উপরে বালি দিবেন। বালি দেওয়ার পর ওর উপরে একটা খড় বিছিয়ে দিবেন, বা পচনশীল কোনো কিছু, খড় না হলে পচনশীল কোনো কিছু বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে এবার আপনি গোবর বা যে কোনো ধরনের কম্পোস্ট, সেটা হতে পারে আপনার রান্নাঘর থেকে উৎপাদিত যে কোনো ধরনের সবজি, উচ্ছিষ্টাংশ। তবে এই জায়গাটাতে একটা ভুল করা যাবে না, এখানে মাছ মাংসের কোনো উচ্ছিষ্টাংশ দেওয়া যাবে না, অথবা অ্যাসিডিটি প্রডিউস হয় এই ধরনের কোনো উচ্ছিষ্টাংশ দেওয়া যাবে না। যেমন টমেটোর কোনো উচ্ছিষ্টাংশ দেওয়া যাবে না, এটা অ্যাসিড রিলিজ করে। ঠিক আছে, অর্থাৎ আপনি শাকসবজি, পাতা এগুলি দিতে পারবেন, গোবর দেওয়া বেস্ট। ঠিক আছে, তো
তো গোবর এখন যে দিবেন এই গোবর কি র, যেটা একেবারে যেটা ভেজা সেটা দিবেন? মোটেই না। এটা 30 থেকে 35 দিন পর গোবরে যখন গন্ধ থাকবে না, এই গোবর ওর উপরে দিতে হবে। অর্থাৎ আপনার চৌবাচ্চা সৃষ্টির পূর্বেই গোবরকে প্রিপারেশনের জন্য এক জায়গাতে ফেলে রাখতে হবে, যা 30 থেকে 35 দিন পর ওই গোবরে আর কোনো গন্ধ থাকবে না। এরূপ গোবর ওর উপরে বিছিয়ে দিতে হবে। কেঁচো কতটুকু লাগবে? কেঁচো তো একটা নির্দিষ্ট পরিমাণ লাগবে। 1 কেজি গোবরের জন্য 10টা করে কেঁচো লাগে, মনে থাকবে? 1 কেজি গোবরের জন্য 10টা করে কেঁচো লাগবে। সার কতটুকু হবে? আপনি যতটুকু গোবর দিবেন তার 50% সার তৈরি হবে। 100 কেজি গোবর দিলে 50 কেজি সার তৈরি হবে। এখন আপনার গোবরের উপর ডিপেন্ড করতেছে কতটুকু সার তৈরি হবে। এরপর কেঁচো ছেড়ে দিবেন ওই গোবরের উপরে। কেঁচো ছেড়ে দিলে কিছুক্ষণ পরে দেখবেন যে কেঁচো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করতেছে, কারণ কেঁচো ছায়া যুক্ত স্থান পছন্দ করে, অন্ধকার পছন্দ করে। সতর্কতা হচ্ছে এই কেঁচো যেন মারা না যায়, সেই জন্য চারপাশে পানি একটা ড্রেন তৈরি করবেন যাতে পিঁপড়া না ঢুকতে পারে। পানির একটা ড্রেন তৈরি করবেন, অথবা ফিনিশ পাউডার দেয় অনেকে। আমি এটা ফিল্ডে গিয়ে দেখছি, আমি ফিল্ড এক্সপেরিয়েন্স। ফিনিশ পাউডার পিঁপড়া মারে, এটা চারপাশে ছিটায় দিলেই পিঁপড়া অ্যাটাক করতে পারবে না, তবে বৃষ্টিতে ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি ড্রেনই সাজেস্ট করবো আপনাদের, যে চারপাশে একটা ড্রেন তৈরি করে ওর উপর পানি রাখলে পিঁপড়া যেতে পারবে না, তা না হলে কিন্তু পরের দিনই পিঁপড়া অ্যাটাক করবে। ঠিক আছে? এরপরে 30 কেঁচো ছেড়ে দিছেন, এই পর্যন্ত আছেন সবাই নাকি? কেঁচো ছেড়ে দেওয়া পর্যন্ত আছেন? কেঁচো ছেড়ে দেওয়ার পর 30 থেকে 35 দিন পরে গিয়ে, কয়দিন? 30 থেকে 35 দিন পরে গিয়ে দেখবেন যে গোবরটা চা পাতার মতো হয়ে গেছে। চা পাতা ফেলে দিলে যেরকম হয় না, শুকনা চা পাতা, বলেন? এটা তো বললামই যে আপনি কেঁচো গোবর দেওয়ার আগে 30 থেকে 35 দিন পর্যন্ত ওই গোবরটাকে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেন ওই গোবরের থেকে গন্ধ না আসে, এবং কোনোভাবেই এটাতে গোবর, ওই র গোবর দেওয়া যাবে না যেটাতে ভেজা থাকে বা কোনো ধরনের ওয়েট কন্ডিশন থাকে। কতটুকু ছিলাম আমরা? কেঁচো ছেড়ে দিচ্ছি, তাই না? কেঁচো ছেড়ে দেওয়ার পর 30 থেকে 35 দিন পরে কি তৈরি হবে? চা পাতার মতো এক ধরনের কন্ডিশন তৈরি হবে। চা পাতার মতো যদি হয়ে যায় তাহলে আপনি ভাববেন যে সার তৈরি হয়ে গেছে। এখন সতর্কতামূলক একটা কিছু কার্যক্রম নিতে হবে। অলরেডি ভেতরে বলে ফেলছি অনেক কিছু, যে এইখানে নেট দিয়ে ঘিরে দিতে হবে। কারণ কি, মুরগি বা হাঁস মুরগি ভেতরে ঢুকতে পারে, তাদের তো আবার পছন্দের খাবার কেঁচো, তাই না? তো সেখানে তারা ঘুরে কেঁচো খেতে পারে। এবং যেটা উনি বললেন যে শুকনা রাখা যাবে না, কিন্তু উপরে একটা চট বিছিয়ে দিতে হবে। কি বিছিয়ে দিতে হবে? চট বা বস্তা বিছিয়ে দিয়ে একটু পানির ছিটা দিতে হবে। মনে রাখতে হবে পানির ছিটা যেন এমন না হয় যেন পুরোটা ভেজা ভেজা লাগে, কিন্তু পানি ছিটিয়ে দিতে হবে যাতে শুকনা না লাগে, মাঝারি একটা কন্ডিশন থাকবে সেই জায়গাতে। তো এইভাবে যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ভার্মি কম্পোস্ট 30 থেকে 35 দিন পর তৈরি হবে, এবং আপনি এখান থেকে উদ্বৃত্ত হিসেবে কেঁচো প্রডিউস হবে, দ্বিগুণ তৈরি হয়। 30 দিন পর ওই কেঁচো দ্বিগুণ হবে। অর্থাৎ এই কেঁচোগুলো এমন প্রজাতি যারা মাল্টিপ্লিকেশন খুব দ্রুত অন্যান্য কেঁচোর থেকে, অর্থাৎ একটা থেকে 2-3টা হবে খুব দ্রুত, বছরের 16 গুণ বৃদ্ধি পায় এই কেঁচো। ঠিক আছে? অর্থাৎ আপনার এই জায়গাটা থেকে এটা আপনি 2 ধরনের লাভবান হবেন। নাম্বার 1, ভার্মি কম্পোস্ট বিক্রি করতে পারবেন, আপনার জমিতে প্রয়োগ করতে পারবেন, আপনার জমির উর্বরতা বৃদ্ধি পাবে, বিক্রি করে বাণিজ্যিকভাবে লাভবান হবেন। আপনার কাছ থেকে আপনাকে খুঁজে নিয়ে কেঁচো কিনে নেবে আপনার কাছ থেকে, যেটা আমি ওই যে দুইটা জায়গার কথা বললাম, ওনাদেরকে আমরা খুঁজে নিছি যে
আমাদের কাছে প্রচুর কৃষক ভাইয়েরা আসে যে ভার্মি কম্পোস্টের কেঁচো কোথায় পাবো, ওনাদের কাছে কিন্তু আমরা পাঠাচ্ছি। সুতরাং এটা হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে আপনি কেঁচোও বিক্রি করতে পারবেন। এবং আমি কয়েকজন কৃষক ভাইয়ের কাছ থেকে এটা শুনছি যে তারা এই গোবর থেকে ভার্মি কম্পোস্ট উৎপাদনের মাধ্যমে আর্থিকভাবে ব্যাপক সচ্ছল হয়েছে এবং ধান মাড়াই করা যন্ত্র থেকে শুরু করে সবকিছু এই ভার্মি কম্পোস্ট বিক্রি করে কিনছে। আমি কি বুঝাইতে পারছি? তো কেঁচো সার আসলে আমাদের এই সম্প্রসারণের কাজ অনেক আগে থেকে চলে আসতেছে। এই সম্প্রসারণে আমরা কতটুকু সফল হয়েছি জানি না, তবে এই সফল যদি আপনারা আপনাদের সহযোগিতায় না হই তাহলে আমাদের সামনের দিনগুলোতে নিরাপদ খাবার আমরা উৎপাদন করতে ব্যর্থ হব, যেটা আমাদের বর্তমানে সবথেকে বড় চ্যালেঞ্জ। প্রতিটা খাদ্য উৎপাদনের মধ্যে বালাইনাশকের রেসিডিউয়াল ইফেক্ট আছে, যার কারণে আমরা প্রতিনিয়ত একেবারে অসুস্থতা দ্বার প্রান্তে যাচ্ছি। আমাদের বিভিন্ন হরমোনাল চেঞ্জ হচ্ছে। এখন 20-30 বছর বয়সে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যেটা পূর্বে ছিল না। এটা টোটালি আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে। আমরা গরুর দুধের স্যাম্পলিং এর মাধ্যমে সেখানেও কীটনাশকের উপাদান পেয়েছি। কারণ কি, অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করার ফলে যে ঘাস খাচ্ছে গরু, ওই ঘাসে কীটনাশকের উপাদান ছিল। তো যার কারণে নিরাপদ খাবার বলতে যে এক গ্লাস দুধ ছিল এতদিন, এটা আদর্শ খাবার বলে, সুপার ফুড বলে, সেটাও এখন আর নিরাপদ নাই। তো যার কারণে আমরা যদি এই ট্রান্সফরমেশনটা না করতে পারি আপনাদের মাধ্যমে, তাহলে আমাদের সামনের দিনগুলোতে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তো শুধু ভার্মি কম্পোস্টই না, আপনারা সুষম সার ভার্মি কম্পোস্টের সাথে, এটা শুধু ভার্মি কম্পোস্ট ব্যবহার করলেই চলবে না, ভার্মি কম্পোস্টের সাথে সুষম মাত্রায় ইউরিয়া, টিএসপি, এমওপি এবং সঠিক ওষুধ সঠিক মাত্রায় সঠিক নিয়মে এবং সঠিক সময়ে স্প্রে করার মাধ্যমে ফসলটাকে নিরাপদ বানানোর দায়িত্ব আপনাদের। যদি কোনো পরামর্শ থাকে বা মনে করেন যে এটা আমাদের কৃষি অফিসের প্রয়োজন, তাহলে আমাদের অফিসের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে এবং আমরা আপনাদের সাথে আছি।